করোনা ভাইরাসের মিউটেশন হয় প্রতি 2 সপ্তাহে অন্তত একবার। টিকা কতদিন কার্যকর থাকে এখনো পুরো নিশ্চিত নন গবেষকেরা। শৈত্যপ্রবাহ চলবে আরো 2 থেকে 3 দিন। বিভিন্ন জেলায় শীতে বিপর্যস্ত জনজীবন। শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতিশীলতা চায় ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এখনো আশাবাদ। অমর একুশে গ্রন্থ মেলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রকাশকেরা। মেলা ভালোভাবে আয়োজন করা হবে বলছে বাংলা একাডেমি। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি পারহানা চিনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো খবরে। মানবদেহে করোনা ভাইরাস মিউটেশন হয় প্রতি 2 সপ্তাহে অন্তত একবার। দেশের বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের জিনোম সিকোয়েন্সিং এর প্রমাণ মিলেছে। গবেষকেরা আরও বলছেন, করোনার টিকা দেহে কতদিন পর্যন্ত কার্যকর থাকবে এজন্য আরও গবেষণা প্রয়োজন। করোনা ভাইরাসের সংক্রমণ, মিউটেশনের হার, জিনগত বৈচিত্র্য জানতে জিনোম সিকোয়েন্সিং করেছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। প্রায় 200টি করোনা ভাইরাসের নমুনা সিকোয়েন্সিং করে 173টির ফল প্রকাশ হয়েছে। সারা বিশ্বে নমুনা প্রতি মিউটেশনের হার 7.23 হলেও বাংলাদেশে হয় 12.60। ভাইরাস কমপক্ষে 2 সপ্তাহ পর পর তাদের রূপ পরিবর্তন করে। গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের জিনগত বৈচিত্র্য সম্পর্কে জানতে প্রয়োজন এর নিয়মিত পর্যবেক্ষণ। বর্তমানে যে করোনা ভাইরাসটা যেটা সংক্রমণ হচ্ছে এবং এদের জেনেটিক সিকোয়েন্সিং করলেই বুঝতে পারবো যে আমাদের দেশে অরিজিনালি যে প্রথম যে করোনা ভাইরাসটা যেটা হয়েছিল সেটা এখনো আছে, সেই স্ট্রেনটা কি এখনো আছে না এর কোনো চেঞ্জ হয়েছে, এটা আমরা বুঝতে পারবো। এই মিউটেশনগুলো এত বেশি হচ্ছে, সবগুলো খারাপ ভালো এরকম নয়, কিন্তু অনেকগুলো আছে যে খারাপও হতে পারে। তাহলে মিউটেশনগুলো সিকোয়েন্সিং করে যদি আমরা ভেরিয়েশনগুলো ক্যাপচার করতে পারি, ধরে ফেলতে পারি এবং বিশ্বের সাথে শেয়ার করতে পারি, তখন ওদের কাছে যে আরও তথ্য আছে সব সম্পর্কে, সেটা আমার দেশের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো। দেশে এরই মধ্যে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। 7 ফেব্রুয়ারি থেকে টিকা পাবে সারা দেশ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে যদি জিনোম সিকোয়েন্সিং এর ফল আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করে, তবে করোনার টিকার কার্যকারিতা সম্পর্কে ধারণা মিলবে। ওই জিনিসটা ডিটেক্ট করতে হবে, তারপর না আমি অ্যাকশনে যাব। ডিটেক্ট করলে তখন হয়তো এমন হতে পারে যে ভ্যাকসিনটা বছর বছর নেওয়া লাগবে, এরকম হতে পারে। তাহলে এই সব জিনিসগুলোর জানা এবং পাবলিক হেলথ মানে জনস্বাস্থ্যের জন্য উপকারী হিসাবে ব্যবহার করতে গেলে আমার এই সিস্টেমটা থাকতে হবে, থাকলে আমি ভালো করতে পারব। ভাইরাসের মিউটেশনকে বিবেচনায় নিয়ে দেশেও করোনা মোকাবেলায় কার্যকর ঔষধ উৎপাদন সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 10 জনের মৃত্যু হচ্ছে, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,137 জনের। 206টি ল্যাবে 24 ঘন্টায় 12,475টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 443 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.55%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,35,582 জনে। সুস্থ হয়েছেন আরো 472 জন। এ নিয়ে মোট সুস্থ 4,80,616 জন। ভারতে উপহারের করোনা টিকা দেয়া হচ্ছে ঢাকায়। বরাদ্দ 6,48,000, এর মধ্যে 4,48,000 রাজধানীর জন্য। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মফস্বল এলাকায় নিবন্ধনে জটিলতা হলে ইউনিয়ন তথ্য কেন্দ্র সহায়তা করবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকার প্রথম চালান 50 লাখ ডোজ দেশের 61টি জেলায় সরবরাহ শেষ। বাকি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর। উপহারের 20 লাখ থেকেই 9,84,000 টিকা বরাদ্দ এই 3 জেলার জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ 5 উপজেলার জন্য বরাদ্দ
56,000 টিকা, আর গাজীপুরের জন্য বরাদ্দ 1,80,000। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন পাচ্ছে 57,360 ডোজ। ঢাকা জেলা ও 2 সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ 6,48,000। এর মধ্যে শুধু রাজধানীর জন্য 4,48,000, আর বাকি টিকা যাচ্ছে ঢাকা জেলার 5 উপজেলায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, সরকারি 20টি হাসপাতাল, 12টি বিশেষায়িত হাসপাতাল ও 4টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ ঢাকায় 49টি কেন্দ্র থেকে দেয়া হবে এসব টিকা। প্রত্যেক জেলার তো আসলে আমাদের পপুলেশন ম্যাপ করাই আছে। সেই পপুলেশন ম্যাপ অনুযায়ী সেখানে সম্মুখ সারির যোদ্ধা কতজন, সাধারণ বয়স্ক লোক কতজন এবং অন্যান্য কতজন, এই হিসেবে বিবেচনা করে 50 লাখকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। নিবন্ধনের সময় তার পছন্দ করে দিতে হবে যে সে কোন জায়গায় টিকা দিবে। যেমন আপনি যদি নিবন্ধন করেন, আপনি ঢাকা মেডিকেলে দিতে চান নাকি কুর্মিটোলা হাসপাতালে দিতে চান নাকি সরওয়ার্দী হাসপাতালে দিতে চান, সেইটা আপনার নিবন্ধনের সময় বলে দিতে হবে। টিকা নিতে 5 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু নিবন্ধন করতে সুরক্ষার ওয়েবসাইটে জটিলতা কাটেনি। এক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে তথ্য কেন্দ্রের সহায়তা নিতে বলছে স্বাস্থ্য বিভাগ। যারা ইয়েতে রেজিস্ট্রেশন করতে পারছে না বা স্মার্টফোনে যেতে পারছে না, তাহলে পরে তাদের পক্ষ থেকে আমাদের লোকজন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা এই রেজিস্ট্রেশনটা করার জন্য সহায়তা করবেন। চূড়ান্ত প্রস্তুতি নিতে সারা দেশের সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 10 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের জরুরি প্রয়োজন ছাড়া ছুটিতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে করোনা টিকা প্রয়োগ। এর জন্য টিকা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। প্রত্যন্ত অঞ্চলের প্রযুক্তি বিমুখ মানুষেরা এই কর্মসূচিতে কিভাবে তালিকাভুক্ত হবেন জানে না অনেকেই। তবে ইন্টারনেট সুবিধা সহ ব্যক্তিগত কম্পিউটার বা স্মার্টফোন না থাকলেও টিকা পেতে সমস্যা হবে না বলছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। করোনার টিকা পেতে অনলাইনে তালিকাভুক্ত বাধ্যতামূলক হলেও প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ মানুষ এখনো তা জানেন না। এছাড়া যাদের ব্যক্তিগত কম্পিউটার বা স্মার্টফোন নেই, তারাও কিভাবে টিকা পাবেন তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আমরা তো আর জানি না যে আমাদের দিবি কি না দিবি, আমরা খালি টিভিতে শুনি, কিন্তু তারপরে যে এখন কুটি গেলে আমরা টিকা পাবো। চরাঞ্চল ও দুর্গম এলাকার বেশিরভাগ মানুষ জানেন না টিকা পাওয়ার পদ্ধতি। তবে কর্মকর্তারা বলছেন পর্যায়ক্রমে এসব মানুষের তালিকা করে আনা হবে টিকা কর্মসূচির আওতায়। এক্ষেত্রে পরিবারের যে কোনো সদস্যের একটি মোবাইল নাম্বারই যথেষ্ট। যার এনআইডি আছে তিনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তিনি নিকটস্থ ইউনিয়ন তথ্য কেন্দ্র বা যার কাছে স্মার্টফোন আছে তার কাছে গিয়ে তার এই যে এনআইডির যে ডিটেলস, এটি যদি অ্যাপ্লাই করতে পারেন যে কোনো মোবাইল থেকে, যে অবস্থাতেই এইভাবে রেজিস্ট্রেশন করা সম্ভব। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একসাথে টিকা দেওয়া শুরু হবে। প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। তীব্র শৈত্যপ্রবাহ আরো 2 থেকে 3 দিন স্থায়ী হবে। এরপর থেকে বাড়তে থাকবে তাপমাত্রা। এছাড়া মাসের শেষ বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি থেকে ঢাকা সহ সারা দেশে প্রায়ই বইছে শৈত্যপ্রবাহ। উত্তরবঙ্গের তীব্রতা অনেক বেশি। আবহাওয়া অফিস বলছে রংপুর বিভাগ, যশোর, শ্রীমঙ্গল, বদলগাছি, রাজারহাট, তেঁতুলিয়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ 2 দিন ধরে শীত হচ্ছে, খুব প্রচণ্ড শীত। শীতে কোনো কাজকর্ম করা যাচ্ছে না। কুয়াশা পড়তেছে, দুপুর হয়ে যাচ্ছে, তাও কোনো বেলার মুখ দেখা যাচ্ছে না। সকালের এমন অবস্থা মনে কয় না যে ঘর থেকে বের হই। এ অবস্থা আরো 2 থেকে 3 দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শিগগিরই দিন ও রাতের তাপমাত্রা বাড়তে থাকবে।
তীব্র শৈত্যপ্রবাহ যেটা আছে হয়তো একদিন বা 2 দিন পর থেকে এটা মৃদু থেকে মাঝারির মধ্যে কিছু কিছু অংশ চলে আসবে, তারপরে আরো 2-3 দিন পর থেকে সেটা মৃদু ধরনের শৈত্যপ্রবাহ অবস্থায় আসবে এবং আস্তে আস্তে রাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দেখা যায় 4-5 দিন পর থেকে 5-6 দিন পর থেকে হয়তো কোথাও কোথাও আর ওই ধরনের শৈত্যপ্রবাহ কন্ডিশন আর থাকার সম্ভাবনা খুবই কম। এই মাসের শেষে বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরে বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। মাঘের মাঝামাঝিতে এই শৈত্যপ্রবাহের প্রভাবে বিপর্যস্ত জনজীবন। শীত পরিস্থিতি 3 দিন ধরে মৌলভীবাজারে বেড়েছে শীতের প্রকোপ, সেই সাথে ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। বিশেষ করে চা বাগান এলাকায় তীব্র শীতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। অনেক শীত লাগে ভাই, এই তো কিরকম ঠান্ডা দিছে, হাত দিয়া পাতি ভাঙলে এই হাতগুলো একবার বরফের মতন হয়ে যায়। গরম জিনিসের দরকার, কিন্তু আমরা পাই না, আমরা পাইলে খুব ভালো হইতো। কুড়িগ্রামের রাজারহাটে গতকালের তুলনায় তাপমাত্রা বাড়লেও এখনো বইছে শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলায় ঠান্ডার সাথে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। আমরা কালকে আসছি, আমার নাতিকে নিয়ে আসছি নিউমোনিয়া, এই খুব শীত, প্রচন্ড শীত, শীতের কারণে এরকম হচ্ছে বাচ্চাদের আর কি। শীতজনিত কারণে প্রধানত ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তাছাড়া বয়স্ক রোগীর ক্ষেত্রে যারা আগে থেকে শ্বাসতন্ত্রের রোগে ভুগতেছিলেন, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ওই ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি যে রোগগুলো আছে এগুলোর তীব্রতা অনেকখানি বেড়ে গেছে। ঝিনাইদহে টানা কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশার কারণে বিভিন্ন জেলায় পেঁয়াজ, রসুন, মসুর সহ নানা ফসল ক্ষতির শঙ্কায় কৃষকরা। প্রভাব পড়তে পারে বোরো ধানের আবাদেও। ঠান্ডা ঠেলা একার হাত পাও শীতকে ধরে আছে, মাঠকে মাঠ চাবেতে খেয়ে যাচ্ছে রসুন পেঁয়াজ, খেয়ে মাথা লাল হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে রসুনের। শীতের তীব্রতা বেড়েছে পঞ্চগড়, নীলফামারী, মেহেরপুর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। আরও কয়েকদিন শীতের তীব্রতা থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। তাপমাত্রাটা মোটামুটি এখন 6 ডিগ্রি 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। তার ফল করার সম্ভাবনা অনেক কম, হয়তো বা 2-1 দিনের মধ্যেই অবস্থার উন্নতি হবে। তো সকাল 10টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত মোটামুটি তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে থাকবে। বাট সন্ধ্যার পর থেকে শুরু করে সকাল পর্যন্ত মোটামুটি এই সময়টাতে শীতের তীব্রতা খুব বেশি অনুভূত হবে। ঠান্ডা বাড়ায় সবচেয়ে বিপাকে পড়েছে দেশের বিভিন্ন জেলার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে এবার মৌলভীবাজার ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই মৌলভীবাজার থেকে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, এবার পঞ্চগড়ে যেটি দেখছিলাম যে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা কেমন এবং জনজীবনের প্রভাব কেমন দেখছেন? হ্যাঁ, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে গতকাল 5.5 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেটি আজকে একটু বেড়ে অর্থাৎ আজকে সকাল 6টায় 7.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এমনটি আমাকে জানিয়েছেন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে। শীতের তীব্রতা যদি আপনাকে জানাই যে আসলে এখানে সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এমনটি আমাকে জানিয়েছেন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে। শীতের তীব্রতা যদি আপনাকে জানাই যে আসলে এখানে কুয়াশা যেটি আসলে সেটি দেখা যাচ্ছে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তীব্র কুয়াশা এবং বাতাসে বাতাসে ঠান্ডার যে প্রবণতা সেটি আসলে খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। দিনের আলোতে সূর্যের দেখাটা পাওয়া যাচ্ছে যদিও, তারপরেও কিন্তু ঠান্ডাটা বেশি অনুভূত হচ্ছে। আসলে এই শীতের কারণে এই 3-4 দিন ধরে আপনি যেমনটি বলছিলেন যে জনজীবনের প্রভাবটা আসলে নিম্ন আয়ের যারা মানুষ আছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। অর্থাৎ প্রতিদিন যারা কাজের সন্ধানে বের হন তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন, অর্থাৎ তারা বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু কাজের সন্ধানে বের হতে হচ্ছে তাদেরকে। যেটি আসলে মৌলভীবাজারে হচ্ছে হাওর অঞ্চল এবং চা বাগান অধ্যুষিত যেসব এলাকা আছে সেখানে কিন্তু যারা আছেন তারা কিন্তু শীতের এই সময়টাতে এসে যে গরম কাপড়ের অভাব যেটি সেটি তারা অনুভব করছেন এবং তারা বলছেন যে তারা তাদের কাজে যে সন্ধানে যে বের হন বেলা পাড়ার সাথে 10টা 11টার পরে কিন্তু তাদের কাজে যেতে হচ্ছে এই শীতের কারণে।
আরেকটি বিষয় যেটি হয়েছে যে হাসপাতালগুলিতে কিন্তু এই শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত কিন্তু তারা এই হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বাড়ছে। আমি গতকাল রাতে কিন্তু হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে বলছেন যে বিগত দিনের চাইতেও কিন্তু এখন একটু রোগীর চাপ তারা বেশি অনুভব করছে। আমি জেলা প্রশাসক মীর নাহিদ হাসানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি বলছেন যে আসলে শীত বস্ত্র বিতরণের জন্য অর্থাৎ শীতের পোশাক যেটা কম্বল বিতরণ, তারা ইতিমধ্যে 33,200টি কম্বল বিতরণ করেছেন এবং 12 লক্ষ টাকা তারা ইতিমধ্যেই নগদ অর্থ বিভিন্ন উপজেলা পর্যায়ে তারা প্রদান করেছেন। এই ছিল মৌলভীবাজার থেকে। এবার আমরা চলে যেতে চাই পঞ্চগড়, সেখান থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিক, কি অবস্থা পঞ্চগড়ের? এই কোনো শীতের কারণে যে ঘন কুয়াশা, তাতে করে যান চলাচলে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সবকিছু মিলে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। যে উত্তরের জেলা পঞ্চগড়ে আসলে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। এবারও কিন্তু আমরা শীত মৌসুমের শুরু থেকেই দেখছি এখানে অন্যান্য জেলার তুলনায় কিন্তু শীতের তীব্রতা বেশি। তার কারণ অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ে রেকর্ড হয়ে থাকছে। তো আমরা দেখছি আবহাওয়া অফিসের তথ্য মতে গত প্রায় 7 দিন জুড়েই কিন্তু পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। গতকালকেও মৃদু শৈত্যপ্রবাহ ছিল, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 7.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 6টায় আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রাসেল শাহ, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন সকাল 6টায় প্রাথমিকভাবে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। আসলে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 8-এর নিচে এবং 6-এর উপরে থাকলে সেটিকে আমরা মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ বলছি। সেই হিসেবে কিন্তু আসলে পঞ্চগড়ে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তো আমরা আসলে প্রতিদিনই দেখছি যে দুপুরের পর অর্থাৎ বিকেল থেকে ঘন কুয়াশা থেকে যায় এবং রাতভর ঘন কুয়াশা আরো তীব্র হয়ে উঠে। পরদিন দুপুর পর্যন্ত কিন্তু আমাদের এই ঘন কুয়াশা থাকছে। দুপুরের দিকে সামান্য রোদের ঝলক দেখা গেল, সেটি কিন্তু আসলে সেভাবে তাপ ছড়াতে পারছে না। শীতের তীব্রতা এবং আবহাওয়া পরিস্থিতি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা মৌলভীবাজার থেকে তুহিনুর রশিদ এবং পঞ্চগড় থেকে শফিকুল আলম। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আশাবাদী ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়, তবে সীমান্তে সতর্ক অবস্থানে বাংলাদেশ। বিশ্লেষকদের শঙ্কা, মিয়ানমারে চলমান অস্থিরতার পিছিয়ে যেতে পারে পুরো প্রত্যাবাসন প্রক্রিয়া। কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করে না বাংলাদেশ, তাই মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সামরিক শাসন আমরা পছন্দ করি না, আমরা চাই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। তবে এটাও সত্য যে মায়ানমার তো সারা জীবনই সামরিক শাসনের মধ্যেই ছিল, সেই 62 সাল থেকে। সুতরাং তাদের তো এটা একটা স্বাভাবিক পরিস্থিতি। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, এর আগেও সামরিক সরকার আমলে আশ্রয় নেয়া কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছিল নেপিদো। তাই ক্ষমতার পালা বদলের প্রভাব রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না বলেও আশা বাংলাদেশের। আমরা সারা মিয়ানমার সরকারের সাথে আলাপ করেছি, কোন ব্যক্তি বিশেষের সাথে আলাপ করি। সুতরাং আমাদের এই প্রসেস চলমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে আছে নিরাপত্তা বাহিনী। আপাতত সীমান্তে বাড়তি নিরাপত্তার কোনো পরিকল্পনা নেই। সীমান্ত আমাদের সঠিকভাবেই আছে, আমাদের এখানে আর্মিও আছে, বিজিবি আছে, সবই সতর্কতায় আছে। মিয়ানমারের বর্ডারে আমরা সবসময় সতর্ক আছি। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এ মাসেই ঢাকা নেপিদোর বৈঠকের কথা রয়েছে। অভ্যুত্থানের পর দেশটিতে 1 বছরের জরুরি অবস্থা। রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলিয়ে রাখার অজুহাত হতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। তৎকালীন সামরিক সরকার কিন্তু জেনোসাইডাল গভর্নমেন্ট হিসেবে আইডেন্টিফাইড হয়নি, সুতরাং প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যেহেতু রোহিঙ্গা আমাদের জন্য আমাদের একটা বার্নিং ইস্যু আছে তাদের সাথে, সেই বার্নিং ইস্যুটা রিজলভ করার জন্য আমাদের খুব ট্যাক্টফুলি তাদের সাথে একটা সম্পর্ক বজায় রেখে চলতে হবে। সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আছে নাকি পেছন থেকে কলকাঠি নাড়ছে, তাতে করে রোহিঙ্গা প্রসঙ্গে খুব বড় কোনো পরিবর্তন আমি মনে করছি না। পরিস্থিতি যাই হোক না কেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রকাশকেরা, ব্যস্ত ছাপাখানা ও বাধাই কারখানার কর্মীরা। প্রকাশকরা জানিয়েছেন অধিকাংশ বইয়ের কাজ শেষের দিকে। করোনার মধ্যেও এবারের বইমেলা ভালোভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। বিরতিহীনভাবে চলছে বই ছাপার কাজ। দম ফেলার সময় নেই ছাপাখানার কর্মীদের। বাংলা বাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকার ছাপাখানাগুলোতে এখন দিন রাতের ব্যস্ততা। আগে যেমন 9টা 5টা ডিউটি করতাম, এখন মনে করেন রাত দিন 24 ঘন্টা কাজ করতে হয়, 2 শিফটে ডিউটি করতে হয়। লেখা, কম্পোজ, অলঙ্করণ, ছাপা, পেস্টিং, বাইন্ডিংও চলছে বিরামহীন। বাধাই কারখানাতে দিনরাত 24 ঘন্টায় চলছে কর্মযজ্ঞ। প্রকাশকেরা জানান, ফেব্রুয়ারিতে না হলেও মার্চে বইমেলা হবে এমনটা ভেবে আগেই কাজ শুরু করেছিলেন তারা। তারিখ ঘোষণার পর বেড়েছে কাজের গতি। টার্গেট করেছিলাম ফেব্রুয়ারি মাসেই বইমেলা হবে। সেই টার্গেটে যদি নাও হয় আমি সেই প্রস্তুতি নিয়েছিলাম যে ঠিক আছে ফেব্রুয়ারি বইমেলা না হলে পরে তো হবে, তাহলে বই তো বের হতে হবে নতুন, সেই বইগুলো আমরা মার্কেটিং করবো বিভিন্নভাবে। আমরা প্রস্তুতি প্রায় শেষ করে এনেছি, এখন হয়তো 10% বাকি আছে কাজ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মেলা আয়োজন করা হবে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। এবারের বইমেলা যেহেতু আমরা 18ই মার্চ শুরু করব এবং 1 বৈশাখ 14 এপ্রিল শেষ করব, ঋতু আমাদের জন্য একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কেননা চৈত্র বৈশাখ মাস বাংলাদেশের জন্য ঝড়ের মাস, বৃষ্টির মাস, বাদলের মাস। তবুও সেটি মাথায় রেখে আমরা সেভাবে বইমেলাটি করার চেষ্টা করব। গত বছরের তুলনায় এবার বাড়ানো হবে মেলার পরিসরও, বাড়ছে স্টল ও প্রকাশনীর সংখ্যাও। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের মারা যাওয়া শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের আলামত মেলেনি। ময়নাতদন্তের পর এই তথ্য জানিয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ফরেনসিক বিভাগ। এদিকে শিক্ষার্থীরা কোথা থেকে মদ সংগ্রহ করেছিল সেটি খতিয়ে দেখছে পুলিশ। রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে মদ পান করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের এক ছাত্রী। অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরের এক বান্ধবীর বাসায়। মেয়েটির অবস্থার অবনতি হওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হলে রোববার সেখানে মৃত্যু হয় তার। পরে এ ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা। আসামি করা হয় 5 জনকে। তবে সোহরাওয়ার্দী মেডিকেলের ফরেনসিক বিভাগ বলছে ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি। পুলিশ বলেছে তো অ্যালকোহল বা মদ বহন করেছে, তো এটা আমরা কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠিয়েছি। একটা রিপোর্ট আসতে পরে তারপর আমরা জানতে দেব। ঘটনা তদন্তে জানা যায় ওই ছাত্রী ছাড়াও একসঙ্গে মদ পান করা আরো একজনের মৃত্যু হয়েছে শনিবারই। পুলিশ বলছে মদের উৎসের খোঁজ করছেন তারা। মারা যাওয়ার পরে আমরা ওই রায়হানকে গ্রেপ্তার করি। রায়হানের স্বীকারোক্তির মধ্যে আমরা প্রাথমিক যেটা বুঝতে পেরেছি তার সাথে তার একটা ফিজিক্যাল রিলেশন হয়েছে, এটা ঠিক। আবার পাশাপাশি তারা 3-4 বান্ধবী মিলে তারা যে একটি রেস্টুরেন্টে তারা যে মদ্যপান করে ইরোসটি, যার প্রেক্ষিতে আরাফাত আগের দিনই মারা যায় আর মাধবী পরের দিন মারা যায়। বিভিন্ন ধরনের সিসিটিভি সবগুলি এনে আমরা বের করার চেষ্টা করবো যে মাদকটা কোথেকে এনেছেন, কোন ভার থেকে এনেছেন। মামলা হওয়ার পর গ্রেপ্তার করা হয় 2 জনকে। পরে তাদের 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পরে তাদের 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম সহ 24 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার প্রসিকিউশন শাখা থেকে অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হয়। আগামী 9 ফেব্রুয়ারি অভিযোগপত্রের উপর শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগপত্রে 24 আসামির মধ্যে 6 জন পলাতক। পিবিআই কর্মকর্তারা জানান, অভিযোগপত্রে দিদারুল আলম মাসুমকে সুদীপ্ত হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হচ্ছে। 2017 সালের 6 অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নাখালপাড়ায় নিজ বাসার সামনে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। 2 যুগ পর আবারও চালু হতে যাচ্ছে মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। ফেরিঘাট নির্মাণ সহ নদীর নাব্যতা সংকট রোধে 5টি ড্রেজার দিয়ে চলছে চ্যানেল খননের কাজ। এই নৌরুটে ফেরি চলাচল শুরু হলে ভোগান্তি কমবে পাবনা, ঈশ্বরদী সহ উত্তর পশ্চিমাঞ্চলের হাজারো যাত্রীর।
পদ্মা যমুনার নাব্যতা সংকট ও দূরত্ব কমাতে 2001 সালের ফেব্রুয়ারিতে আরিচা ঘাট থেকে পাটুরিয়ায় স্থানান্তর করা হয় ফেরি সার্ভিস। দীর্ঘদিন পর আবার এই ঘাট চালু করতে নেওয়া হয়েছে উদ্যোগ। এই নৌরুটে ফেরি চলাচল শুরু হলে ভোগান্তি কমার আশা করছেন স্থানীয়রা। তবে 2 বছর আগে একবার এই ঘাট চালু হয়ে বন্ধ হয়ে যাওয়ায় এবারের উদ্যোগ নিয়েও শঙ্কায় কেউ কেউ। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরে আরিচা ঘাটের একবারেই মরে গিয়েছিল এবং এই ঘাটের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছিল। ফেরিঘাট চালু হতে আমাদের ভিতরে আবার আনন্দের উচ্ছ্বাস, সবাই আনন্দিত। আমরা অনেক উপকৃত হব, আমাদের সময়ও বেঁচে যাবে। আমাদের সকলের কাছে খুব ভালো লাগতেছে এবং উৎসাহ জানাই, সরকারকে অনেক শুভেচ্ছা জানাই। আমি আশা করব এই রোডটি চালু করার পূর্বে অবশ্যই বিআইডব্লিউটিএ, টিসি এবং সংশ্লিষ্ট সকলেই সুন্দরভাবে সুচিন্তিতভাবে এই ফেরি সার্ভিসটি চালু করা হোক, যাতে আগামীতে কখনোই এটি বন্ধ না হয়ে যায়। আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চালু করতে নাব্যতা সংকট রোধে 5টি ড্রেজার দিয়ে চলছে খনন কাজ। 2 পারে ঘাট নির্মাণ সহ আনুষঙ্গিক ব্যয় ধরা হয়েছে 14 কোটি টাকা। আশা করি আগের মতো বন্ধ হবে না, কারণ এখন আমাদের সক্ষমতা বেড়েছে। আপনি জানেন আমরা অচিরে এই মাসের মধ্যে আমরা ফেরি পেয়ে যাচ্ছি, 2টা নতুন ফেরি, আর ওইদিকে থেকে আরো 2টা আনবো। ছোট আকারের ফেরি চলতে 6 ফুট পানি হলেই হয়, আমরা তারপরে 10 ফুট, কারণ এখানে পণ্যবাহী অন্যান্য জাহাজও চলাচল করে, এই রুটে আমরা 10 ফুট পানি আপাতত রাখার চেষ্টা করছি। এর মধ্যে যমুনা নদী থেকে 12 লাখ ঘনমিটার বালু ড্রেজিং এর মাধ্যমে অপসারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আরিচা কাজিরহাট নৌ রুটে প্রথমে 2টি রোরো ফেরির মাধ্যমে যাত্রী ও পণ্যবাহী যানবাহন পারাপার করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন সাবেক সাংসদ এনামুল হক জজমিয়া। সম্প্রতি গৃহহীনদের জন্য সরকারের দেয়া গৃহায়ন প্রকল্পের ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে সেই ঘরে তার উঠা হবে কিনা তা নিয়ে সংশয় আছে জজমিয়ার পরিবার। গত 23 জানুয়ারি ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদে মুজিব বর্ষ উপলক্ষে 200 জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘরের দলিল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ। এ সময় জজমিয়াকেও জমির দলিল সহ বাড়ি হস্তান্তর করা হয়। এ ধরনের সহায়তা নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জজমিয়া। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ব্যবস্থা করে উঠা না উঠা এটা আল্লাহবাদের ব্যাপার, আল্লাহবাদ যদি ইশারা করেন তাহলে উঠবো, না হলে আমার কোনো ইচ্ছা নাই উঠার, কারণ এটা নিয়ে মানুষ অনেক সমালোচনা করতেছে। ঘরটা দিল এক হিসাবে তো মনে হলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, এতে সন্তুষ্ট, কিন্তু তারপরেও মনে করুন যে এটা ঘরটা যদি এই জায়গায় না দিয়ে আমার আলাদাভাবে দিত সেপারেট, তাহলে আমি বেশি খুশি থাকতাম। একসময় গফরগাঁও ও ঢাকায় বাড়ি ছিল জজমিয়ার, কিন্তু সবশেষ 12% জমি মসজিদের নামে লিখে দিয়ে 1 রুমের ভাড়া বাসায় থাকছেন তৃতীয় স্ত্রী সন্তান নিয়ে। সাবেক এই সাংসদের অতীত অবস্থা বিবেচনায় তার জন্য আরো সরকারি সহায়তার দাবি স্থানীয়দের। সম্পদ নাই, 4,000 টাকা, উনি তো 5 বছর 9 বছর পরে করলো রাজনীতি করছে। সরকারি কোনো প্রতিষ্ঠান গফরগাঁওয়ের মধ্যে কোনো এমপি দেয় তার না, এটা একমাত্র অবদান হইল জোসেফের। গফরগাঁও পৌর মেয়র ও জেলা প্রশাসক জানান, উপজেলা কমিটির তৈরি তালিকায় নাম আসায় জজমিয়াকে ঘর দেয়া হয়েছে। পরবর্তীতে তাকে অন্যান্য সুযোগের আওতায় আনা হবে। দৈনন্দিন যে প্রবলেমগুলো আছে আমরা যতটুকু পারি আমরা ব্যক্তিগতভাবে এখনো চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এমপি মহোদয় তাকে সহযোগিতা করছেন। উনি আসলে এখন ভূমিহীন ও গৃহহীন থাকায় আমাদের যারা উপজেলা পর্যায়ের নির্বাচন কমিটি আছে তারা তাকে ওই গৃহ প্রদানের জন্য সুপারিশ করেছে। আমরা তাকে প্রদান করেছি। আমরা বিশ্বাস করি আমাদের সাধ্যমতো সামনের দিনে তাকে আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা তার জন্য করব। এনামুল হক জজমিয়া 1986 ও 1988 সালে ময়মনসিংহ 10 আসনে জাতীয় পার্টি থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথম স্ত্রী নাজু 1 মেয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। দ্বিতীয় স্ত্রী নাসিমা হক ঢাকার পুরানা পল্টনে 2 সন্তান নিয়ে থাকেন। তার সব সম্পদ লিখে দিয়েছেন ওই 2 স্ত্রী ও সন্তানদের নামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুটির বদলে মাত্র একটি খুঁটিতে বসানো হচ্ছে বিদ্যুৎ বিতরণের ট্রান্সফরমার।
ফলে ট্রান্সফরমার স্থাপনের জন্য আলাদা জায়গা লাগছে না, আর খরচ হচ্ছে অর্ধেক। মুজিব বর্ষ উপলক্ষে ডিপিডিসির এই উদ্যোগ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, আপাতত ঢাকার সরু এলাকায় এই পদ্ধতি ব্যবহার শুরু হলেও পরে সব জায়গায় বসবে এই ট্রান্সফরমার। প্রচলিত পদ্ধতিতে পাশাপাশি 2টি খুঁটি বসিয়ে স্থাপন করা হয় বিদ্যুতের লোড বিতরণের ট্রান্সফরমার। এক্ষেত্রে প্রতিটির জন্য খরচ প্রায় 3 লাখ টাকা। আর আবাসিক এলাকায় এভাবে ট্রান্সফরমার বসাতে বাড়ির মালিকদের বাধার মুখে পড়তে হয় বিদ্যুতের কর্মীদের। সংকট সমাধানে বিদ্যুৎ বিতরণে ব্যবহার হওয়া একটি খুঁটিতেই বিশেষ কায়দায় ট্রান্সফরমার বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। এরই মধ্যে পুরান ঢাকার লালবাগ, জিগাতলা, হাজারীবাগ আর ঢাকার অদূরে সাভারে বসানো হয়েছে এ ধরনের ট্রান্সফরমার। 200 কেভি ট্রান্সফরমারই আগে এই পোলে স্থাপন করতাম, সেটা এখন সিঙ্গেল পোলে স্থাপন করছি। কাজে ট্রান্সফরমারের সাইজের কোনো ছোট করতে হয় নাই, আগের সাইজটাই আছে, শুধু সিঙ্গেল পোলে নিয়ে এসেছি, এতে কস্টিং কমে গেছে। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, একটি খুঁটিতে ট্রান্সফরমার বসানো হলেও কোনো ঝুঁকি থাকবে না। ট্রান্সফরমারের ভারে খুঁটি ভেঙে যাওয়ার শঙ্কাও নাকচ করে দেন তিনি। সময় কম লাগছে, আমি একই সাথে আমার যে অ্যাঙ্গেলটা এক্সটেনশন করে দিচ্ছি তার মধ্যে বসে যাবে। 3 নম্বর হচ্ছে টাকাটা অবশ্য কম হচ্ছে। 4 নম্বর হচ্ছে এটা অনেকটা নিরাপদ। স্পোল হলে আমাকে হরিজন্টালি হতে আমাকে বসানো হতো, কিন্তু এটা এক্সটেনশন করে আমরা লাগিয়ে দিচ্ছি, ফলে এটা কিছুটা হলেও আমাদের যে লাইন থেকে দূরে থাকছে। ডিপিডিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যান্য বিতরণ সংস্থাকেও এ পদ্ধতি ব্যবহারের পরামর্শ তাদের। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বে কিছুটা কম করোনায় প্রাণহানি, আক্রান্তের সংখ্যা। গত একদিনে 9,000-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 22,46,000। নতুন 4.25 লাখ রোগী নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 10,39,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে 1,800-এর বেশি জনের। এ নিয়ে দেশটিতে 4,54,000-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। নতুন 1,20,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিত 2,68,00,000-এর বেশি। জার্মানিতে একদিনে 619 জনের প্রাণহানি হচ্ছে। নতুন রোগী শনাক্ত হচ্ছে 6,500। এদিকে ব্রাজিলে সোমবার 609 জনের মৃত্যু হচ্ছে। এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু 2,25,000-এর বেশি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 25,000 রোগী। এছাড়া ফ্রান্সে 455 জন, রাশিয়ায় 437 ও যুক্তরাজ্যে 406 জনের প্রাণহানি হচ্ছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত এবং জাতিসংঘ। একই সঙ্গে অং সান সুচি সহ আটক সবাইকে মুক্তি দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। পরিস্থিতি নিয়ে এখনও তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে বন্ধু দেশ চীন। নির্বাচনে জালিয়াতির অভিযোগে সোমবার ভোরে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। আটক হন অং সান সুচি ও প্রেসিডেন্ট সহ বেশ কজন শীর্ষ নেতা। 1 বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, মিয়ানমারের নির্বাচনের ফল পরিবর্তন বা গণতন্ত্রে উত্তরণের বাধা তৈরির যে কোনো চেষ্টার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এসব পদক্ষেপ থেকে সরে না দাঁড়ালে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। প্রস্তুতি ম্যাচে দাপট দেখিয়েছে উইন্ডিজ, কিন্তু মূল লড়াই তো সম্পূর্ণ আলাদা। সাকিবকে নিয়ে আরো শক্ত টাইগার স্কোয়াড। যদিও দলের সেরা তারকা শতভাগ ফিট নন, তবে বুধবার তাকে পেতে আশাবাদী রাসেল ডোমিঙ্গো। চট্টগ্রাম টেস্টে শক্তির জায়গা কাজে লাগানোর তাগিদ হেড কোচের। স্পিন পেসে রাখতে চান ভারসাম্য। পরিণত মুস্তাফিজকে নিয়ে দারুণ বোলিং কম্বিনেশনের আশা ডোমিঙ্গোর। অনুশীলনের শুরুতে জুটি বেঁধে উইকেট দেখে নিলেন তামিম সাকিব। টেস্টে যে মাঠের 22 গজের উপর অনেক কিছু নির্ভর করে। শেষ ওয়ানডেতে উইকেটের একটা ধারণা পাওয়া গেছে, তারপরও ফরম্যাটটা যে আলাদা। প্রস্তুতি ম্যাচে বার্তা দিয়ে রেখেছে ক্যারিবীয় বোলিং অ্যাটাক। চমক, এক্স ফ্যাক্টরের সামনে দায়িত্ব নিতে হবে যে পরীক্ষিতদেরই। পুনর্বাসনে সাকিব কঠোর পরিশ্রম করেছে। নেটে প্র্যাকটিস করার সময় সে কোনো সমস্যায় পড়েনি। প্রথম টেস্টে সাকিবকে পাওয়া নিয়ে আমরা আশাবাদী। রোজ গ্যাব্রিয়েল কর্নওয়াল অতিথি বোলিং অ্যাটাক মোটেও দেখাচ্ছে না নিরীহ দর্শক। টাইগার ফ্রন্ট লাইনে সবচেয়ে বড় ভরসা সাগরিকার বরপুত্র মুমিনুল হক। নিখুঁত স্ট্রেট ড্রাইভে জানান দিলেন
লড়াইয়ের জন্য প্রস্তুত টাইগার স্কিপার। আম্পায়ারের জায়গায় দাঁড়ালেও ডোমিঙ্গোর ভূমিকাটা স্ট্র্যাটেজিস্টের। প্রস্তুতি ম্যাচেই তার হয়ে গেছে অতিথিদের শক্তির জায়গা সম্পর্কে ধারণা নেয়া। আমাদের দলে তরুণ কিছু পেসার আছে। রাহি, হাসান মাহমুদ, এবাদত সবারই ট্যালেন্ট আছে, তবে চট্টগ্রামের উইকেটে ওরা সুবিধা করতে পারবে বলে মনে হচ্ছে না। কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনারদের ব্যালেন্স করতে হবে। মাঝ মাঠে টাইগারদের এই ব্যাটিং অনুশীলন থেকে একটা প্রাথমিক ধারণা নেয়ার চেষ্টা করা যেতে পারে তাদের টপ অর্ডার সম্পর্কে। শুরুটা করেছেন তামিম এবং সাদমান মিলে। 3 এবং 4 ব্যাট করেছেন নাজমুল শান্ত এবং অধিনায়ক মুমিনুল হক। এই মুহূর্তে ব্যাট করছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। টপ অর্ডারের প্রথম 6 জনের মধ্যে 5 জনই বাঁহাতি। পর্যবেক্ষণটা হয়তো বাড়তি গুরুত্ব পাবে অফ স্পিনার রাকিম কর্নওয়ালের কাছে। বোলিং কোচের সঙ্গে দীর্ঘ সময় নিয়ে কাজ করেছে মুস্তাফিজ। ওর উন্নতি সাদা বলেই দেখা গেছে। লাল বলেও মুস্তাফিজের সেরাটা পাওয়ার ব্যাপারে আমি নিশ্চিত। আর সেরাটা হলে দারুণ বোলিং কম্বিনেশন দাঁড়াবে আমাদের। শেষ বিকেলে অভিজ্ঞ তামিমের কাছ থেকে ব্যাটিং এর পাঠ পেলেন মিরাজ। টাইগার ক্রিকেটে ভীষণ গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে এটাই নতুনদের প্রস্তুত করা। অভিজ্ঞতার সঙ্গে তাদের সমন্বয়ে দারুণ শুরুর প্রত্যাশা চট্টগ্রাম টেস্টে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা ভাইরাসের মিউটেশন হয় প্রতি 2 সপ্তাহে অন্তত একবার। টিকা কতদিন কার্যকর থাকে এখনো পুরো নিশ্চিত নন গবেষকেরা। শৈত্যপ্রবাহ চলবে আরো 2 থেকে 3 দিন। বিভিন্ন জেলায় শীতে বিপর্যস্ত জনজীবন। শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতিশীলতা চায় ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এখনো আশাবাদ। অমর 21 গ্রন্থমেলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রকাশকরা। মেলা ভালোভাবে আয়োজন করা হবে বলছে বাংলা একাডেমি। এই ছিল এখনকার সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।